উত্তর পূর্ব ভারতের স্থলবেষ্টিত তথা স্বর্গরাজ্য এবং হিমালয়ের কোলে অবস্থিত অন্যতম পর্যটন কেন্দ্র আমাদের প্রতিবেশী রাজ্য সিকিম, যা আয়তনে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রদেশ। সিকিমের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, শুনশান রাস্তা, পরিবেশের স্নিগ্ধতা, পাহাড়ি ঝর্ণা, বরফের চাদরে মোড়া স্বপ্নময় পথ, গুরুদাম্বারের অবিরাম ডাক যেন আমাকে বারবার ডাকে। তাই আজ আমরা বেরিয়ে পড়েছি 4 নাইট 5 ডেজে নর্থ সিকিম ট্যুরের উদ্দেশ্যে। এবারের ভ্রমণ আরো বেশি আকর্ষণীয় ও ঝামেলা মুক্ত হয়েছে ট্যুর কিংডমের সাথে গিয়ে। ট্যুর কিংডম দার্জিলিং, সিকিম, ভুটান সহ সমগ্র নর্থ বেঙ্গল, মেঘালয়ের মতো বহু রাজ্যে সুষ্ঠু পরিষেবা দিয়ে থাকেন। তোমরাও যদি খুব রিজনেবল প্রাইসে এই নর্থ সিকিম ট্যুর করতে চাও তাহলে এনাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের ট্যুরটা ছিল এনজেপি টু এনজেপি এবং হোটেলের রুম থেকে শুরু করে খাওয়া দাওয়া, গাড়ি, পিক আপ, ড্রপ আপ সবকিছুই আমরা নিজেরা যে 6 জনের গ্রুপ গিয়েছিলাম তার মধ্যে ইনক্লুড ছিল, কোনো শেয়ার প্যাকেজ ছিল না। এছাড়াও এই সমগ্র ট্যুর প্যাকেজের মধ্যে সিকিমের রাজধানী গ্যাংটক, লাচেন ও লাচুং অন্তর্ভুক্ত ছিল। আর এই পুরো ট্যুর প্যাকেজের প্রাইস আমি ভিডিওর শেষে বলবো, তাই সাথে থাকো। তো চলো জার্নি শুরু করা যাক। এমনিতে শিয়ালদা থেকে এনজেপিতে যাওয়ার জন্য তিস্তা তোরসা এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেসের মতো বহু ট্রেন রয়েছে। তবে দার্জিলিং মেলের টাইমিংটা আমাদের সুবিধা মনে হয়েছিল। রাত 10:15-তে ট্রেন ছেড়ে দেয়, সকাল 8:05-এর মধ্যে ট্রেন সময় মতো পৌঁছে দেয়। যদিও আমাদের সময়ের আগেই পৌঁছে দিয়েছিল। শিয়ালদা থেকে এনজেপিতে পৌঁছাতে প্রায় 9 ঘন্টা মতো সময় লাগে ডে 1। তারপরে নেমেই শুনি গাড়ি দাঁড়িয়ে আছে সেই বাস স্ট্যান্ডে, আর বাস স্ট্যান্ডটা স্টেশন থেকে বেশ অনেকটা দূরে। তারপরে ইনোভা গাড়ি করে নিউ জলপাইগুড়ির কোলাহলপূর্ণ শহর, মাঝে মাঝে এরকম ঘন জঙ্গলের মধ্য দিয়ে চললাম পাহাড়ের দিকে। আমাদের প্রথম গন্তব্য ছিল গ্যাংটক। মাঝখানে জলখাবারের জন্য ড্রাইভার দাদা এই চাসুম রেস্টুরেন্টটা সাজেস্ট করেছিল। সকালে অযথা এত খরচা করে খাওয়ার কোনো অর্থই আমরা খুঁজে পাইনি, তাই জন্যই হোটেল প্রধানে গেলাম। হোটেলের অ্যাম্বিয়েন্সটাও খারাপ না, জলখাবারও ছিল ম্যাগি, পুরি আর সবজি। খাবারের কোয়ালিটি মোটামুটি ছিল। তারপরে আবার যাত্রা শুরু হলো। দেখা পেলাম তিস্তা নদীর। চারদিকে রাস্তার যে কি বাজে অবস্থা কি বলবো। তারপরে প্রায় 5 ঘন্টা পর গ্যাংটকে পৌঁছালাম। এখানে লাইন দিয়ে অনেকগুলোই ভালো ভালো হোটেল রয়েছে, কিন্তু আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে হোটেল জি ছিল। এই হোটেল থেকে এমজি মার্গটা খুবই কাছে। হোটেলটা বেশ সুন্দর। এই পুরোটাই হলো ডাইনিং রিসেপশন এরিয়া, আর আমাদের রুম ছিল একদম টপ ফ্লোরে, ছাদের পাশেই। হোটেলের রুমগুলো তো দেখতেই পাচ্ছ, খুবই বড় আর একদম পরিষ্কার। আর অবশ্যই ডবল শেয়ারিং বেডরুম, জলের গ্লাস, ইলেকট্রিক কেটেল সবই রয়েছে। আর আমরা যেহেতু শীতের জায়গায় যাচ্ছি তাই নিজেদের সাথে ইলেকট্রিক কেটেল নিয়েছিলাম ঠিকই, কিন্তু প্রত্যেকটা হোটেলেই এই ইলেকট্রিক কেটেলের ব্যবস্থা অলরেডি ছিল। ওয়ার্ড্রোবের ভেতরেও এই এক্সট্রা ব্ল্যাঙ্কেট আর এক্সট্রা পিলো ছিল। আর এখানে খাওয়ার অর্ডারের জন্য মেনু কার্ড দেওয়া রয়েছে। দামগুলো মোটামুটি রিজনেবল, ইচ্ছা মতো অর্ডার করা যেতেই পারে। আর বাইরে সেভাবে কোনো প্রাকৃতিক দৃশ্য নেই, কারণ উল্টো দিকে আরেকটা হোটেল ছিল। বাথরুমটাও কিন্তু বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওয়েস্টার্ন টয়লেট, গিজারের মতো সমস্ত ফেসিলিটিস যুক্ত। রুমের বাইরে বেরিয়ে যদি এরকম মেঘটাকে হাত দিয়ে ছোঁয়া যায় তাহলে সেই ফিলিংসটা কেমন হবে বলো তো? জাস্ট ওয়াও না? এই হোটেলের খাওয়ার জায়গায় এরকম বাফেট সিস্টেম রয়েছে। তারপরে গ্যাংটকের মতো জায়গায় এরকম বাঙালি লাঞ্চ পেয়ে মন একদম ভরে গেল। তারপরে সন্ধেবেলায় রেডি হয়ে এমজি মার্গ ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর ওখানে পৌঁছানোটাও প্রায় একটা গল্পের মতো, কারণ হোটেলটা এতটাই উঁচুতে যে ঢালটা অনেকটা ছিল। তারপরে পৌঁছালাম ঠিকই, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন শনিবার থাকার কারণে মার্কেট বন্ধ ছিল। শনিবার এমজি মার্গ বন্ধ থাকে। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে যায়, তাই হঠাৎ করেই এমজি মার্গের একদম শেষেই মহাত্মা গান্ধী স্ট্যাচুটার উল্টো দিকেই কয়েকটা সিঁড়ি নিচে নেমেই এই চিকেন মোমো জোন দোকানটার খোঁজ পেলাম। দোকানটার মোমো সত্যি কথা বলতে জাস্ট অসাধারণ। 100 টাকায় বেশ ভালো সাইজের 8 পিস মোমো। দামের জায়গাটা তোমরা পজ করে দেখে নিও। ভেতরে স্টাফিং যথেষ্ট ছিল, বেশ জুসি এন্ড টেস্টি। তোমাদেরকেও বলবো অবশ্যই ট্রাই করো। এই দোকানের চায়ের টেস্টটাও ছিল দারুণ, তোমরা একবার ট্রাই করতেই পারো। তারপরে রাতের ডিনারে গরম গরম ভাত আর মুরগির মাংস খেয়ে আমাদের রুমের পাশেই যে লাগোয়া ছাদটা ছিল সেই ছাদে একটু নাচ গান করলাম। ডে 2 হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম লাচেনের উদ্দেশ্যে। সকালের জলখাবার খেয়েছিলাম পোহা, মানে চিড়ের পোলাও।
নর্থ সিকিমের জন্য তোমাদের পাস লাগবে, তার জন্য পারমিটের দরকার। আর এই পারমিটের জন্য প্রত্যেকে ভোটার কার্ডের অরিজিনাল সাথে জেরক্স আর নিজেদের পাসপোর্ট সাইজ ছবি ক্যারি করো। আর ট্যুর অপারেটর যদি এগুলো চায় তাহলে আগে থেকে তাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিও। এই পাসগুলো ড্রাইভার কালেক্ট করে নেবে। তারপরে আবার একটা নতুন গাড়ি যাইলো, আমাদের নিতে চলে এলো। এই সবই আমাদের ট্যুর প্যাকেজের মধ্যেই ইনক্লুড ছিল। আর এই ড্রাইভার দাদাটি ছিল ভীষণ মিশুকে। দাদার কন্ট্যাক্ট নাম্বারটা গাড়ির সামনেই রয়েছে, তোমরা চাইলে দাদার সাথে পার্সোনাল ট্যুর প্ল্যানও করতে পারো। তারপরেই সেদিনের মতো রাস্তা বন্ধের কারণে আমাদের প্রথম ও শেষ সাইট সিন সেভেন সিস্টার ফলসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তায় প্রচুর রঙিন পাহাড়ি বাড়ি, শুনশান ফাঁকা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, সাথে ছিল চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। জায়গাটা তো খুবই সুন্দর, চারদিকে শুধুই ঝর্ণার আওয়াজ। তারপরেই বেরিয়ে পড়লাম। আর আমরা যে সময় গেছিলাম সে সময় একটা পুজো হচ্ছিল, তাই জন্য সবাই লাইন দিয়ে একত্রিত হয়েছে। দেখো, দুপুরে লাঞ্চ করেছিলাম হোটেল ডলফিনে। খাওয়া দাওয়া মোটামুটি। তারপরে আবার ভাঙাচোরা রাস্তা দিয়ে চলতি পথে ছোটখাটো পাহাড়ি ঝর্ণা দেখতে দেখতে চললাম। তিস্তা দুর্যোগ ছাড়াও এখানে প্রায়ই ল্যান্ডস্লাইড হওয়ার জন্য রাস্তার অবস্থা ভয়ঙ্কর। এখানে পারমিট দেখানোর জন্য দাঁড়াতে হয়েছিল। এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, ফটো তোলার জন্য বেস্ট। তারপরে আমাদের লম্বা যাত্রাপথে এক জায়গায় কিছু খাবারের জন্য দাঁড়ানো হয়। আর পলিউশন ফ্রি এনভায়রনমেন্টের জন্য এখানে যত মিনারেল ওয়াটারের বটল ছিল সেগুলোকে সব ফেলার ব্যবস্থা করা হয়েছে। নর্মাল বটল নিয়ে যাওয়া যাবে। শেষ পর্যন্ত গ্যাংটক থেকে 122 কিলোমিটার দূরত্বে লাচেনে পৌঁছালাম। এই জায়গার অল্টিটিউড 8,838 ফিট। এখানে টেম্পারেচার ছিল ভীষণ ঠান্ডা, প্রায় 1 ডিগ্রি মতো। চলো রুম ট্যুর করিয়ে দিই। রুমটাও বেশ বড়, খুব সুন্দর। তবে এত ঠান্ডায় কোনো রুম হিটারের ব্যবস্থা এখানে ছিল না। একটা হট ওয়াটারের ব্যাগের ব্যবস্থা করা হয়েছিল 100 টাকা দিয়ে। শীতের জায়গায় একটা হট ওয়াটার ব্যাগ তোমরা অবশ্যই ক্যারি করো। গোটা ট্রিপের মধ্যে মনে সব থেকে ঠান্ডা এখানেই ছিল। এদের রেস্টুরেন্টটাও খারাপ নয়, তবে খাবার কোয়ালিটিটা আরেকটু বেটার হলে ভালো হতো। তারপরে পাশের একটা ছোট্ট দোকান থেকে ভেজ মোমো, ম্যাগি খেয়ে নিলাম। দোকানটা বেশ ছোটর মধ্যে সাজানো গোছানো। দোকানটার বাইরেও কি সুন্দর শীতের জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখো। দামগুলো খুব একটা বেশি ছিল না, রান্নার মানও খুবই ভালো। আর এরকম ঠান্ডার জায়গায় এরকম এক ব্যবস্থা করা থাকলে আর কি চাই বলো তো। আর এখানে রাম, হুইস্কি, ওয়াইনের প্রচুর অ্যাভেলেবিলিটি রয়েছে, যেটা শীতের জায়গায় ভীষণ দরকার লাগে। তো যারা ওয়াইন লাভার তো তাদের কোনো অসুবিধাই হবে না। তারপরে রাতের ডিনার সেরে নিলাম। ডে 3। হোটেল থেকে বাইরের দৃশ্যটা ঠিক এতটাই সুন্দর, মন ভালো করে দেওয়ার মতো। বরফ আর মেঘে ঢাকা পাহাড়। এই দিনের জল খাবার বাইরে খাওয়ার কথা ছিল। সুন্দর পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে সকালবেলায় 6:30টার দিকে বেরিয়ে পড়লাম। আমাদের সেদিনের সাইট সিন ছিল গুরুদাম্বার লেক আর কালাপাত্থার। নর্থ সিকিমের মূল আকর্ষণই এই গুরুদাম্বার লেক। তিস্তা দুর্যোগের পরে এই লেক খুলে দিয়েছে। এখানে যাওয়ার জন্য অবশ্যই তোমাদের পাস চেক করা হবে। তবে কালাপাত্থার প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে না। এর জন্য আমাদের 6 জনের 3,500 টাকা এক্সট্রা নিত। এই 3 নম্বর দিনেই জীবনের অতি অপেক্ষাকৃত বরফের দেখা পেলাম। তবে এই দিনেই আমাদের গাড়ি খারাপ হয়ে যায়। প্রায় অনেকক্ষণ গাড়ি সারানোর চেষ্টা করেও কোনো সুরাহা পাওয়া যায় না। তারপর শেষ পর্যন্ত এই ব্ল্যাক বোলেরো গাড়িটা আমাদের নিতে আসে। আর এই পাহাড়ি রাস্তায় বোলেরো গাড়ি একদমই কমফোর্টেবল নয়, কিন্তু নিরুপায় হয়েই লাচেন থেকে প্রায় 65 কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় উচ্চতম লেকের দিকে যেতে লাগলাম। মাঝে জলখাবার খাওয়ার জন্য দাঁড়ানো হয়। জলখাবারে ছিল ভেজ ম্যাগি। তারপর পারমিশন চেক করার জন্য দাঁড়ানো হয়। এই লেকের গল্পটা ছোট করে একটু বলি। ভারতের সিকিমের গুরুদাম্বার লেক একটা পবিত্র লেক।
মনে করা হয় তিব্বতী মহাগুরু পদ্মসম্ভব স্থানীয় মানুষের চরম জলকষ্ট আর তাদের আকুতি শুনে ডাং বা লাঠি মেরে একটা বড় জলাশয় তৈরি করেছিলেন। এখানকার জল সবসময় ঠান্ডা থাকে, কিন্তু যে অঞ্চলটা তিনি স্পর্শ করেছিলেন সেই অঞ্চলটা কখনোই সম্পূর্ণ জমে না। তবে এখন অনেক জায়গাতেই দেখতেই পাচ্ছ জল জমে বরফের আকৃতি নিয়েছে। 17,800 ফিট উচ্চতায় থাকার জন্য এখানে অক্সিজেনের মাত্রা খুবই কম। এই হ্রদকে স্থানীয় মানুষের জলের উৎস বলেই মনে করা হতো। এখানে অক্সিজেন খুবই কম থাকার জন্য প্রচন্ড ব্রিদিং প্রবলেম হয়, তাই এখানে আসার পর এর ব্যতিক্রম আমরাও হইনি। আর একটা কথা বলবো, এখানে আসার পরে সাথে সাথে গাড়ি থেকে নামবে না। 5 থেকে 10 মিনিট গাড়ির জানলা খুলে বসে তারপরে নামবে। আর সাথে অবশ্যই পোর্টেবল অক্সিজেন ক্যান, চকলেট, কর্পূর, পপকর্ন এগুলো ক্যারি করবে। আর যদি অক্সিজেন ক্যান নিতে ভুলেও যাও তাহলে গ্যাংটকে 400 থেকে 500 টাকা দিয়ে এটা কিনে নিতে পারো। এখানে নেমে চারদিকটা একদম স্বর্গরাজ্য মনে হচ্ছিল, ভীষণ সুন্দর। তবে আরো কাছে যেতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু শ্বাসকষ্টের জন্য শরীর আর সাথ দিল না। তবে যাই হোক, এখানে আসতে পেরেছি এটাই অনেক ভাগ্যের। এত উচ্চতম জায়গায় এত সুন্দর হ্রদের ভাবনা করাই যায় না। এখানে প্রায় আধ ঘন্টা মতো কাটিয়েছিলাম। তারপরে শরীরের আর গাড়ির এই অবস্থার জন্য আমাদের আর কালাপাত্থারটা যাওয়া হয়নি। তবে কালাপাত্থার জায়গাটা শুনেছি খুবই সুন্দর। এই জায়গার অল্টিটিউড প্রায় 18,520 ফিট। এই জায়গায় বছরে যে কোনো সময়তেই বরফের দেখা মিলবেই। আর এখানে যেতে গেলেও কিন্তু পারমিট লাগবে। তারপরে ওই বোলেরো গাড়ি করেই আবার লাচেনে পৌঁছালাম ও লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চের মেনু ছিল একদম ছিমছাম। তারপরে ট্রাভেল এজেন্টকে ফোন করে জানালাম এই গাড়ি করে লাচুং যাওয়া সম্ভব নয়, তাই জন্য অলরেডি ট্যুরিস্ট থাকা একটা গাড়ি, ওই যে দেখো পিছনে 7 লেখা আছে, ওই গাড়িটির ব্যবস্থা করে দেওয়া হয়। আমাদের 6 জনের মধ্যে থেকে 2 জন ওই গাড়িটিতে শিফট হয়ে যায়। তারপরে আমরা বাকি 4 জন ওই বোলেরো গাড়ি করে লাচুংয়ে পৌঁছাই। তো আমরা লাচুংয়ের হোটেলে অ্যাট লাস্ট পৌঁছে গেছি। এখন বাজে সন্ধে 7:26। বেরিয়েছিলাম বিকেল 4:10-15 এরকম নাগাদ। তো 2-2.5 ঘন্টারই রাস্তা, কিন্তু রাস্তাটা এতটাই খারাপ, তো সেই জন্য এতটা দেরি হয়ে গেল। কিন্তু হোটেলটা এতটাই সুন্দর যে মনটা ভীষণ ভীষণ ভালো হয়ে গেছে। আশেপাশে সেরকম ঘুরতে যাওয়ার জায়গা কিছু নেই, তবে স্ন্যাক্সের দোকান টোকান পাওয়া যাবে। আর সব থেকে খুশির খবর যেটা, যে এই 2 দিন আমরা এখানে সিকিমে একটা পুজো চলছে, তো সেই পুজোর জন্য চিকেন বন্ধ, কিন্তু একমাত্র লাচুংয়ে আমরা চিকেনটা অ্যাভেলেবেল পাচ্ছি। তো সেটা ভেবে আমাদের মন ভীষণ খুশি। লাচুংয়ে পৌঁছে গিয়ে যেটা বুঝছি সেটা হচ্ছে যে লাচেনের থেকে ঠান্ডা অনেক কম। আর আজকে গুদাম্বার লেকে যে অবস্থা হয়েছিল তার থেকে এখন ভীষণ বেটার ফিল করছি। লাচেন থেকে লাচুংয়ের দূরত্ব প্রায় 47 কিলোমিটার মতো। এই দেখো হোটেলটা একদমই নতুন, ডাইনিং স্পেস, রিসেপশন এরিয়াটাও বেশ বড়। এটা হলো খাওয়ার জায়গা, এটা রান্নাঘর। এবারের ট্রিপে আমাদের প্রত্যেক কটা হোটেল ও রুমগুলোই খুব ভালো প্রোভাইড করা হয়েছিল। আর এই হলো রুমটা। যাই হোক, তারপর রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। ডে 4, পরের দিন সকালে ডিম টোস্ট জলখাবার খেয়ে নিলাম। এগুলো সবই প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড, তবে তোমরা চাইলে এক্সট্রা কিছু খেতেই পারো, কিন্তু সেটা এক্সট্রা পেয়েবল। লাচুং থেকে কাটাও, ইয়াংথাম ভ্যালি এবং 0 পয়েন্ট যাওয়া যেতে পারে। আমরা 0 পয়েন্ট যাইনি, তবে বাকি দুটো জায়গায় গিয়েছিলাম। ইয়াংথাম ভ্যালি প্যাকেজের মধ্যে থাকলেও কাটাও এর জন্য এক্সট্রা পেমেন্ট করতে হয়েছে। আমাদের 6 জনের 3,500 টাকা নিয়েছিল। যেহেতু 2 জায়গাতেই বরফ রয়েছে, তাই জন্য এই জুতোগুলো আমাদের হোটেলের সামনে থেকেই ভাড়া করে নিয়েছিলাম। আর যদি এখানকার কালেকশন পছন্দ না হয় তাহলে কাটাওয়ের আগে চলতি পথে তোমরা এইসব জুতোর দোকান পেয়ে যাবে। লাচুং থেকে কাটাওয়ের দূরত্ব প্রায় 26 কিলোমিটার মতো, কিন্তু সেদিন ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ ছিল। চারদিকে প্রচন্ড মেঘলা, তাই জন্য একটু আগেই গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল। তবে চলতি পথে রাস্তার চারধারে প্রচুর বরফ দেখলাম। রাস্তার উপরে একেবারে মেঘ নেমে এসেছে, সে যে কি সুন্দর দৃশ্য তা বলে বোঝানোর মতো নয়। যাই হোক, বাকি পথটা আমরা হেঁটে গেলাম। তারপরে গিয়েই দেখি এই অপরূপ দৃশ্য,
বরফগোলা জল চারদিকে, চতুর্দিকটা পুরো ধোঁয়ার মতো মেঘের খেলা। এত সুন্দর দৃশ্য জীবনে প্রথমবার। পুরো সিনেমার মতো বরফ নিয়ে প্রচুর খেলা করলাম, ছবি তুললাম, ভিডিও বানালাম। এখানে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো ছিলাম। ভীষণ ঠান্ডা, কিন্তু ভীষণ ভালো লাগছে। মানে এক্সট্রা চার্জ দিয়েও মনে হচ্ছে যে মানে পয়সা উসুল। তারপরে সেখান থেকে বেরিয়ে পড়লাম ইয়াংথাম ভ্যালির উদ্দেশ্যে। কাটাও থেকে ইয়াংথাম ভ্যালির দূরত্ব প্রায় 51 কিলোমিটার মতো। তবে ওয়েদার প্রচুর মেঘলা থাকার কারণে ইয়াংথাম ভ্যালি অব্দি পৌঁছাতে পারিনি। চলে এসছি ইয়াংথাম ভ্যালির একদম কাছাকাছি। কাটাওয়ের থেকেও এখানে আরো বেশি ঠান্ডা। তার আগেই একটা সুন্দর বরফাবৃত জায়গায় আমাদের দাঁড় করিয়েছিল। সেখানে দৃশ্যও ছিল অপরূপ, চতুর্দিকে বরফে মোড়া পাহাড় আর বরফে মোড়া গাছ। এসব জায়গায় মার্চ এপ্রিলের দিকে যাওয়াই ভালো হবে, তবে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে স্নোফলের সম্ভাবনা খুবই বেশি থাকে। আর এখানে এই সমস্ত গরম ম্যাগি, ছোটখাটো স্ন্যাক্স এই সমস্ত কিছু ছিল। এরকম বরফের জায়গায় এমন খাবার না হলে কি জমে। এখানেও আমরা প্রায় অনেকক্ষণ ছিলাম এবং বেরিয়ে আসার সময় বৃষ্টিও শুরু হয়ে গেছিল। তারপরে আমরা আবার লাচুং এর হোটেলে ফিরে এলাম, জুতোগুলো ফেরত দিয়ে দিলাম। লাঞ্চ সেরে গ্যাংটকে ফিরে যাব বলে পুরো রেডি। আর সেই সময় শুনলাম আমরা আবার লাচুংয়ের হোটেলে চলে এসেছি। মানে প্রায় 1 ঘন্টার ওপর হয়ে গেল। আমাদের এখানে আজকে লাঞ্চ করার কথা ছিল, লাঞ্চ করাও কমপ্লিট। কিন্তু গতকাল যখন গুরুনাম্বার লেকের দিকে যাচ্ছিলাম তখন আমাদের ড্রাইভার দাদার গাড়ি খারাপ হয়ে গেছিলো। প্রায় 2-3 ঘন্টা আমরা ওখানেই ফেসে যাই। আর ভাগ্যটা আমাদের এতটাই খারাপ যে আজকে ড্রাইভার দাদা নিজেই অসুস্থ হয়ে পড়েছেন। ওই যে গাড়ি নিচে দেখা যাচ্ছে জাইলোটা, তো ওখানে ড্রাইভার দাদা এখনও রেস্ট নিচ্ছেন। ওই একটা রুম যেটা দেখালাম তোমাদেরকে, সেই রুমটাতে আমরা ওই একটা রুমে ওই একটা খাটে আমরা সবাই মিলে অ্যাডজাস্ট করে প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে। তাহলেই ভাবো আমাদের ভাগ্য কতটা খারাপ। যাই হোক, শেষ পর্যন্ত লাচুংয়ের হোটেল থেকে বেরিয়ে পড়লাম। লাচুং থেকে গ্যাংটকের দূরত্ব ছিল প্রায় 115 কিলোমিটার। শেষ পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করে পৌঁছালাম গ্যাংটক। যেতে এমনিতেই তো প্রচুর সময় লাগে, তার মধ্যে ড্রাইভার দাদার শরীর খারাপের জন্য আমাদের পৌঁছাতে প্রায় অনেকটা রাত হয়ে যায়। গ্যাংটকে গিয়ে সিলভার লাইন বলে একটা হোটেলে ছিলাম। এই হোটেলটিও খুবই বড়, কি সুন্দর বেতের সোফাও রয়েছে, দেখো বেশ আগেকার স্টাইলটাকে ধরে রেখেছে। তারপরে রাতের ডিনার সেরে নিলাম। ডে 5 সকালে জলখাবার খেতে নিচে নেমে পড়লাম। সকালের জলখাবারের জায়গাটাও কিন্তু বেশ বড়, তাই না? সকালে ছিল একদম বাঙালি জলখাবার, গরম চা, ফুলকো লুচি, সাথে বাঙালি স্টাইলের আলুর তরকারি। আর এই যে দেখো, জানলার বাইরে দিয়ে আমাদের আগের বারের হোটেল জিটা দেখা যাচ্ছে। তারপরেই বেরিয়ে পড়লাম এমজি মার্গের দিকে। বাজারটা বেশ বড়, অনেক রকমের কালেকশনসও রয়েছে, তবে এখানকার লাল বাজারটা বেশ সস্তা। আর যদি কেউ ব্র্যান্ডেড জিনিসপত্র কিনতে চাও তাহলে এমজি মার্গের বড় বড় দোকানগুলোও রয়েছে। এমজি মার্গেরই এক মিষ্টির দোকান থেকে এই মিষ্টিগুলো খেয়েছিলাম। তারপরেই আবার মন খারাপের পালা শুরু হয়ে গেল। আবার আরেকটা গাড়ি এমজিপিতে পৌঁছে দেওয়ার জন্য নিতে চলে এলো। তোমরা চাইলে এই 4 রাত 5 দিনের ট্যুর প্যাকেজটাকে এক্সটেন্ড করে গ্যাংটকের লোকাল সাইট সিইং গুলো করে নিতে পারো। লোকাল সাইট সিইং এর মধ্যে রয়েছে রোপওয়ে, তাশি ভিউ পয়েন্ট, ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার, লাসা ওয়াটারফল, মনেস্ট্রি ইত্যাদি। তারপরে চলতি পথে রাস্তা থেকে দুপুরে লাঞ্চ সেরে নিলাম। এটা ট্যুর প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল না, খাবার দাবার মোটামুটি ছিল। তারপরে আবার প্রায় 5 ঘন্টার দূরত্বে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে।
রাতের জন্য কিছু খাবার প্যাক করিয়ে নিয়ে আবার দার্জিলিং মেলে উঠে পড়লাম। এবার আসি আমাদের 4 নাইট 5 ডেজ ট্যুর প্যাকেজের প্রাইস নিয়ে। আমাদের 6 জনের সর্বমোট প্রায় 53,000 টাকা পড়েছিল। এই ট্যুর প্যাকেজটা সিজন ওয়াইজ ওঠানামা করে, সেই বিষয়ে তোমরা ট্যুর কিংডমের সাথে কথা বললেই সঠিকভাবে জানতে পারবে। যাই হোক, সবশেষে নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদায় এসে লোকাল ট্রেনে মাঝেরহাট থেকে এক সুন্দর স্মৃতির ডায়েরি নিয়ে বাড়ি ফিরে গেলাম। আর যদি কিছু এনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আর দেরি না করে চটপট এই গরমে কাছাকাছি জায়গার মধ্যে বরফের স্বাদ পেতে নর্থ সিকিম থেকে ঘুরে এসো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো।